আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আজকের লেকচারে স্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন কনিক্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ উপবৃত্ত বা ইলিপস। তোমাদের সবার তো পরাবৃত্ত সম্পর্কে আইডিয়া আছে, রাইট? সো পরাবৃত্তের অনেক ধারণাই আমাদের কিন্তু উপবৃত্তের মধ্যে কি লাগবে, ঠিক আছে? ক্লিয়ার? সো আমরা চলো শুরু করি। আমরা প্রথমে দেখব আমাদের উপবৃত্তের সাধারণ সমীকরণটা। সাধারণ সমীকরণটা কি বা আসলে উপবৃত্তের শেপটা কীরকম, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এইটা হচ্ছে একটা ডিম্বাকার শেপ, রাইট? সো এই যে শেপটা দেখতেছো, এই শেপটাই হচ্ছে কি একটা উপবৃত্ত। বাট এই শেপটা হচ্ছে আমরা কীভাবে তৈরি করতে পারি? আমরা হচ্ছে যে কোনো কনিক্স তৈরি করার জন্য কি দরকার? একটা হচ্ছে উপকেন্দ্র দরকার আর একটা নিয়ামক রেখা দরকার, রাইট? সো এই যে উপবৃত্তটা দেখতেছো, তার একটা উপকেন্দ্র হচ্ছে এস, আর এখানে হচ্ছে আমরা একটা নিয়ামক রেখা ধরে নিছি। সেই নিয়ামক রেখাটা ধরো Z1 Z2, ঠিক আছে? এখন আমরা যদি সাধারণ সমীকরণ তৈরি করতে চাই, তাহলে উপবৃত্তের কি করতে হবে? উপরস্থ একটা বিন্দু নেওয়া লাগবে, তাই না? তাহলে উপরস্থ একটা বিন্দু আমরা ধরে নিলাম px, y। তাহলে px, y থেকে আমাদের কি করতে হবে? এই এস এর দূরত্ব নেওয়া লাগবে, আর এই নিয়ামক রেখার কি লম্ব দূরত্ব নিতে হবে, তাই না? তাহলে এইখান থেকে হচ্ছে আমরা উপবৃত্তে সাধারণ সমীকরণ ডেভেলপ করতে পারবো। তো আমরা কি জানি? আমরা জানি যে আমাদের কনিক্স, যেটা কনিক্স, সো কনিক্সের সাধারণ সমীকরণটা কি ছিল? কনিক্সের সাধারণ সমীকরণ ছিল এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু কি ই, রাইট? এটাই কিন্তু আমাদের উপবৃত্তের সাধারণ সমীকরণ। শুধু এখানে ই এর মানটা কত হবে? এখানে ই এর মানটা কত হবে? ই এর মানটা হবে 0 থেকে বড় আর 1 থেকে কি ছোট। বা আমরা চাইলে এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম। তাহলে আমরা যদি এই সমীকরণটা ইউজ করে কোনো একটি উপবৃত্তের ম্যাথ করতে চাই, তাহলে আমাদের কি কি জিনিস দেওয়া থাকতে হবে? তিনটা জিনিস দেওয়া থাকতে হবে। একটা হচ্ছে উপকেন্দ্র দেওয়া থাকতে হবে, একটা নিয়ামক রেখা দেওয়া থাকতে হবে, আর একটা কি দেওয়া থাকতে হবে? ই এর মানটা দেওয়া থাকতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের কি উপবৃত্তের সাধারণ সমীকরণ। এটা একটু লিখে রাখো, দেন হচ্ছে আমরা ফার্দার যাবো। এটি যেহেতু এটা একটা স্লাইড, সো এটা চলে যাবে এখনই, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, তোমাদের এই যে উপবৃত্তটা আমরা তৈরি করতেছি, এই উপবৃত্ত তৈরি করার জন্য আমরা কিন্তু এই পাশে কিন্তু একটা উপকেন্দ্র নিয়েছি, আর তার সাপেক্ষে হচ্ছে আমরা কি নিচ্ছি? একটা নিয়ামক রেখা, রাইট? তুমি চিন্তা করে দেখো, যদি এই পাশটার কথা চিন্তা না করি, এইখানেও কিন্তু একটা উপকেন্দ্র হইতে পারে, রাইট? এবং তার বাইরে কি একটা নিয়ামক রেখা হতে পারে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আসলে উপবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র কিন্তু একটা না, আসলে কয়টা? দুইটা। আর এই ফোকাস দ্বয়ের সাপেক্ষে হচ্ছে কি আমরা দুইটা নিয়ামক রেখা পেয়ে যাই। সো আমরা এই পয়েন্ট থেকে এদের দূরত্বের অনুপাত নেই, অথবা আমরা এই পয়েন্ট থেকে ওই এস প্রাইম এবং হচ্ছে নিয়ামক রেখার যে দূরত্ব সেটার অনুপাত নেই, দুইটার অনুপাতে কি আসবে? ই আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সাধারণ সমীকরণের একটা কনসেপ্ট। এবার আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করব। সাধারণ সমীকরণ নিয়ে আমাদের খুব একটা কাজ নেই, বাট আমাদের মেইন কাজ কি নিয়ে বলো তো? স্ট্যান্ডার্ড সমীকরণ নিয়ে। মনে আছে তোমাদের পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণটা কীভাবে ডেভেলপ করেছিলাম? আমরা যখন একটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ স্ট্যান্ডার্ড সমীকরণ বের করি, তখন আমরা একটা পরাবৃত্তের কি করতাম? যে শীর্ষবিন্দুটাকে, এটাকে মূল বিন্দুতে আমরা কি সেট আপ করেছিলাম, এবং এখান থেকে এ দূরত্বে হচ্ছে আমরা উপকেন্দ্র নিয়েছিলাম, এবং সেম দূরত্বে আমরা কি নিয়েছিলাম? নিয়ামক রেখা নিয়েছিলাম, মনে আছে? এবং এই যে এ দূরত্বটা যে নিয়েছিলাম, এটা কিন্তু আমরা ধরে নিছি যে একটা স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করার জন্য ধরে নেওয়া মান, রাইট? সো ঠিক সেমভাবে এখন আমরা উপবৃত্তেরও কি স্ট্যান্ডার্ড সমীকরণ বের করার জন্য কিছু জিনিস আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। সো সবাই আমরা হেডিং দেই এবার স্ট্যান্ডার্ড সমীকরণ। তাহলে খেয়াল করো, এখানে যে স্ট্যান্ডার্ড সমীকরণটা হচ্ছে আমরা ডেভেলপ করব, স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করার জন্য আমরা কি ধরে নিছি? যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আর এই যে উপবৃত্তটা, তার কেন্দ্র হচ্ছে একদম মূল বিন্দুতে। আমরা কিন্তু ধরে নিছি এটা স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করার জন্য। বুঝতে পারছো? এখানে কেন্দ্র হচ্ছে কি মূল বিন্দুতে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা খেয়াল করে দেখো তো, এখানে
এই সাইডটা কিন্তু অনেক বড় আর এই সাইডটা কি ছোট, রাইট? সো আমরা বৃহৎ যে অক্ষটা মানে উপবৃত্তের যে বৃহৎ অক্ষ এটা x অক্ষ বরাবর নিয়েছি আর ক্ষুদ্র অক্ষটা আমরা y অক্ষ বরাবর নিয়েছি। আমরা প্রথমেই স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করব, এরপরও হচ্ছে আমরা আবার এটাকে একটু ঘুরাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো এবার খেয়াল করে দেখো আমাদের এখানে কেন্দ্র হচ্ছে কি 0,0 আর আমাদের হচ্ছে বৃহৎ অক্ষ যেটা বৃহৎ অক্ষ তার প্রান্তবিন্দুকে আমরা এ প্রাইম নিয়েছি, যেটা আমরা পরাবৃত্তের মধ্যে শিখিয়েছিলাম কি শীর্ষবিন্দু, বাট এখানে শীর্ষবিন্দু নাই, এখানে হচ্ছে বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু। বৃহৎ অক্ষের প্রান্তবিন্দুগুলো নাম আমি তোমাদের লিখে দেবো একটা একটা করে, যেহেতু এটা হচ্ছে স্লাইড মানে স্লাইড দিয়ে হচ্ছে আমি পরপর দেখাচ্ছি আসলে কোনটার পর কোনটা আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এখানে হচ্ছে আমাদের উপকেন্দ্র কয়টা হবে আর নিয়ামক রেখা কয়টা হবে? দুইটা হবে, রাইট? সো এখানে আমাদের এটাকে আমরা ধরলাম এস প্রাইম, নিয়ামক রেখা যার পাদবিন্দু হচ্ছে জেড আর এখানে কি জেড প্রাইম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ধরে নেয়ার পালা। তোমাদের মনে আছে যে আমরা এ থেকে এস এর দূরত্ব কি ধরে নিয়েছিলাম? এ ধরে নিয়েছিলাম না পরাবৃত্তের ক্ষেত্রে, বাট এখানে আমরা সি থেকে কেন্দ্র থেকে বৃহদক্ষের প্রান্ত বিন্দু পর্যন্ত একটা দূরত্ব ধরে নেব, সেই দূরত্ব হচ্ছে এ দূরত্ব। কি দূরত্ব বলতো? এ দূরত্ব, এটা আমরা ধরে নিছি। আবারও বলতেছি, আমরা বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু পর্যন্ত কেন্দ্র থেকে যেই দূরত্ব এই দূরত্বটাকে আমরা এ ধরে নিছি। এইবার হচ্ছে আমাদের আর কিছু ধরতে হবে না, আর আমরা আর কি ধরে নিছি? জাস্ট এখানে কেন্দ্র ধরে নিছি সি, আর আমরা আরেকটা জিনিস ধরে নিছি যে বৃহদক্ষের প্রান্ত বিন্দু যেটা আছে এটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত, বুঝে গেছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ভাই এই যে বৃহদক্ষের আপনি প্রান্তবিন্দু আপনি ধরে নিছেন এ দূরত্ব, কিন্তু আমরা তো সি থেকে এস এর দূরত্ব জানি না, আবার সি থেকে আমরা জেড এর দূরত্ব জানি না, তাহলে এগুলো বের করে নিতে হবে, রাইট? তাহলে আমি তোমাদের আগে থেকে বলে দিই, সি থেকে এস এর দূরত্ব হচ্ছে এ ইন্টু ই, এ ইন্টু কি ই, আর সি থেকে জেড এর দূরত্ব হচ্ছে এ বাই ই, এ বাই ই। অর্থাৎ এটা আমরা প্রমাণ করে বের করব। তুমি জাস্ট খালি মাথায় রাখো, সি থেকে এ এর দূরত্ব আমরা ধরে নিছি এ, সি থেকে এস এর দূরত্ব হচ্ছে এ ই, সি থেকে জেড এর দূরত্ব এ বাই ই, যেগুলো আমরা প্রমাণ করে বের করব সাধারণ সমীকরণ থেকে, বুঝতে পারছো? আর প্রশ্ন হচ্ছে ভাই আপনি কেন এস আর জেডটা বের করতে চাচ্ছেন? কারণ আমরা যেই স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করব সেটা সাধারণ সমীকরণ থেকে আসতে হবে, আর সাধারণ সমীকরণ থেকে আসার জন্য আমাদের উপকেন্দ্র নিয়ামক রেখা বের করে নিতে হবে, তাহলেই তো আমরা সাধারণ সমীকরণ থেকে স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করতে পারবো, বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমরা এখানে তোমাকে দুইটা জিনিস বলতেছি যে তুমি মাথায় রাখবা, যে সি থেকে এস এর দূরত্ব হচ্ছে এ ই, আর সি থেকে জেড এর দূরত্ব হচ্ছে এ বাই ই। মনে রাখবে, এটা প্রমাণ আমরা দেখাবো এখনই, ঠিক আছে? আচ্ছা, এবার প্রমাণটা কিভাবে দেখাবো তুমি খেয়াল করে দেখো। এই যে উপবৃত্তের উপরস্থ যদি আমরা একটা বিন্দু চিন্তা করি এ বিন্দুকে, তাহলে কি আর কোনো প্রবলেম আছে? আমরা এটা ধরে নিলাম যেটা হচ্ছে এই বিন্দু কি উপরস্থ একটা বিন্দু, তাহলে এখান থেকে এস এর দূরত্ব আর এখান থেকে জেড এর দূরত্ব এই দুইটার অনুপাত কি হবে? ই হবে। অর্থাৎ আমরা বলতেছি যে আমাদের এস এ ডিভাইডেড বাই কি এ জেড, এই দূরত্বটাও কিন্তু কি হবে? ই হবে, রাইট? সো এখান থেকে আমরা একটু কাপজাপ করে আমরা একটা সমীকরণ ডেভেলপ করতে পারবো। আবার সেম টু সেম এখান থেকে যদি আমরা এই দূরত্বগুলো নেই, তাহলেও আমরা একটা সমীকরণ ডেভেলপ করতে পারবো। এই সমীকরণগুলো সমাধান করে আসলে এই দূরত্বগুলো বের করা হয়। সো আমি প্রমাণে ডিটেলসে যাচ্ছি না, জাস্ট তোমাদের আমি একটা রাফ আইডিয়া দিলাম, আর আমি তোমাদের প্রমাণটা এখন দেখাই দেবো হালকা করে, তোমার প্রমাণ লাগবে না, ঠিক আছে? খেয়াল করে এই যে এখানে দেখো, এই যে এস এ বাই এ জেড ইকুয়াল টু ই। সো এখান থেকে একটা মানে এস এ কে আবার এই দূরত্বটাকে তোমরা কি ধরে নিছে বলো তো? চলে গেছে কেন? ও আচ্ছা, স্লাইড তো এটা। সো এই এস এ এই দূরত্বটাকে ধরে নিচ্ছে আবার কি সি এ মাইনাস সি এস, মানে এইভাবে ধরে নিয়ে এই সমীকরণ ডেভেলপ করা হয়েছে। আবার এই পাশ থেকে হচ্ছে এখানে আরেকটা সমীকরণ ডেভেলপ করা হয়েছে। তখন এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করলে আমরা একবার সি থেকে এস এর দূরত্ব পেয়ে যাই, আবার যোগ বিয়োগ করলে আর কি একবার সি থেকে এস এর দূরত্ব পাই, আবার সি থেকে কি জেড এর দূরত্ব পাই, যার ভ্যালুটাই হচ্ছে কি তোমার এই যে দেখো সিএস মানে এ ই
আর সিজেড মানে কি এ বাই ই। তুমি যদি এটা জাস্ট একটু দেখো তাইলে তুমি বুঝতে পারবা, আর আমি ডিটেলসে যাচ্ছি না। আমাদের দরকার স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করার জন্য সি থেকে এ এর দূরত্ব হচ্ছে এ, মনে রাখতে হবে সি থেকে এস এর দূরত্ব এ ই, সি থেকে জেড এর দূরত্ব কি এ বাই ই। বোঝা গেছে? তাহলে এই দূরত্বগুলো কীভাবে আসছে আমি তোমাদের জাস্ট এখানে একটু দেখাই দিয়েছি। ক্লিয়ার হইছো? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণটা ডেভেলপ করব। ঠিক আছে, তাহলে আমাদের এইটা তো আমরা বুঝে গেছি যে সি থেকে এস এর দূরত্ব যদি এ ইন্টু ই হয় তাহলে তার স্থানাঙ্ক হবে এ কমা 0 যেহেতু এক্স অক্ষের উপর। আর এখান থেকে এই দূরত্ব যদি এ বাই ই হয় তাহলে আমরা এই রেখার সমীকরণও ডেভেলপ করে ফেলতে পারবো। তাহলে আমরা এখন স্লাইডটা থেকে সরে গিয়ে একটু আমরা হচ্ছে আমাদের আর নোটে চলে যাব যেন লিখতে পারি আর কি আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে আসি। এবার আমরা কি করব বলো দেখি। এবার হচ্ছে আমরা এই যেহেতু আমরা এস বিন্দুটি স্থানাঙ্ক পেয়ে গেছি আর এটা যেহেতু এ বাই ই, তাহলে এই রেখাটা বলো তো কি ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নর্মালি কি হবে, এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু কত এখানে এ বাই ই, বা আমরা এটা লিখতে পারি যে এক্স মাইনাস এ বাই ই ইকুয়াল টু কত 0, এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা কি করলাম, আমরা উপবৃত্তের উপরস্থ বিন্দু ধরলাম এক্স কমা ওয়াই, এখান থেকে এসপি এর দূরত্ব আর পিএম এর দূরত্বের অনুপাত কি হবে ই হবে, রাইট। সো এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করতে পারবো। তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ই। তাহলে বলো তো এখান থেকে কি লেখা যায়, এসপি ইকুয়াল টু ইপিএম লেখা যায়, রাইট। এস এবং পি বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে এক্স মাইনাস এ ই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু পি এম। পি থেকে ওই রেখাটার লম্ব দূরত্ব কি হবে, মডুলাস অফ, মনে আছে যা আছে তা ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইয়ের সহগের স্কোয়ার, তাই না? সো বলো দেখি একটু ভাই যে তুমি এটাকে এবার সিম্পলিফাই করতে পারবা না? এটাকে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে যে সমীকরণটা দাঁড়াবে সেই সমীকরণটা হচ্ছে এরকম আসবে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আসবে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো আমি তোমাকে প্রমাণটা ডিটেলসে আর সিম্পলিফাই করে দেখাই নাই, জাস্ট আমি তোমাকে কনসেপ্টটা বুঝাইলাম যে এরকম একটা সমীকরণ আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু কি আসবে 1 আসবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ। বাট এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, খেয়াল করো এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা এ দূরত্ব নিয়েছি বৃহদক্ষের প্রান্তবিন্দু পর্যন্ত, তাহলে দেখো এক্স এর নিচে এ আছে, রাইট। তাহলে ওয়াই এর নিচে যেই ভ্যালুটা আছে এটাকে আমরা যদি বি স্কোয়ার চিন্তা করি, কি চিন্তা করি বলো তো, বি স্কোয়ার চিন্তা করি, তাহলে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার, এটা দাঁড়াবে, রাইট। তাহলে যদি আমরা এটাকে বি স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দেই তাহলে আলটিমেটলি আমাদের যেই ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হবে এই রকম যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড সমীকরণ, ফার্স্ট স্ট্যান্ডার্ড সমীকরণ। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই যে আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করলাম, এখন এটা প্রমাণটা হচ্ছে ডিটেলসে দেখাই নেই, জাস্ট আমি তোমাকে একটু দেখাই দিই রাফ আইডিয়া যে এসপি ইকুয়াল টু ইপিএম পরে স্কোয়ার করছে, এখানে দূরত্বগুলো নিছে, এটাকে সিম্পলিফাই করে এটা বানাইছে, আর বি স্কোয়ারের মানটা কি আমরা ধরে নিছি এটা। সো যার কারণে হচ্ছে আমাদের কি সমীকরণটা হচ্ছে এরকম আসছে। ঠিক আছে, ক্লিয়ার হইছো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ওয়াইয়ের নিচে যে ভ্যালুটা বা আপনি যে বি ধরলেন এর পরিচয়টা আসলে কি? আপনি তো জানেন বা আমরা তো সবাই জানি যে আমাদের সি থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে কি এ, রাইট। তাহলে বি এর পরিচয়টা কি? বি এর পরিচয়টা হচ্ছে ভাইয়া সি থেকে ওয়াই অক্ষের যে প্রান্তবিন্দু মানে ক্ষুদ্র অক্ষের যে একদম বর্ডার, এটা হচ্ছে এই দূরত্ব হচ্ছে বি। প্রশ্ন যে কিভাবে বি হইল এটা তাকাও, আমরা যদি এক্স এর মান 0 বসাই, কারণ ওয়াই অক্ষের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে
এক্স এর মান 0 না, এটা 0 বসাই এটা বাদ, তাহলে দেখো তো ওয়াই এর মানটা কি সরাসরি এখানে ক্রস গুণ করলে কি বি হয়ে যাবে না? তাহলে এখানে 0 যেখানে এক্স এর মান সেখানে কি ওয়াই এর মানটা কি বি, তার মানে এই দূরত্ব হচ্ছে বি দূরত্ব। বুঝা গেছে? সো বিশ্বাস করে এতক্ষণ ধরে তোমাকে আমি যা পড়াইছি তোমার শুধুমাত্র মনে রাখতে হবে উপবৃত্তের সমীকরণ হচ্ছে স্ট্যান্ডার্ড সমীকরণ, যেটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, যেখানে এ যেহেতু বৃহদক্ষ তাহলে আমাদের এ ইজ গ্রেটার দেন কত বলো তো বি, মানে এ হচ্ছে কি বি থেকে বড়। ক্লিয়ার? তাহলে আমরা স্ট্যান্ডার্ড সমীকরণটা মনে রাখি। এবার আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ থেকে বিভিন্ন জিনিসপত্র বের করব। ঠিক আছে, ওই যে আমরা পরাবিতে বের করেছিলাম না, এ এস জেড 3টা বিন্দু, পরে হচ্ছে রেখাগুলো বের করতাম, দূরত্ব বের করতাম, রাইট? সো এখানে আমরা সেম জিনিসগুলো এখন বের করব। সো তোমরা হেডিং দাও যে আচ্ছা ই এর মানটা আগে বের করে দেখাই তোমাদের। দেখো এই যে ই এর মানটা তোমরা মনে রাখবা। দেখো আমরা বি স্কোয়ার ইকুয়াল টু কী পাইলাম একটু আগে, এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার পেয়েছি না? এইটা মানে এটা মনে রাখলে অনেক তোমার ইকুয়েশন কি বা ক্যালকুলেশন সহজ হয়ে যাবে, এটা মনে রাখবা। আর ই এর মানটা কীভাবে বের করবা? দেখো এ স্কোয়ার দিয়ে যে ভাগ করে দেই তাহলে এটা আসবে ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার, স্কোয়ার এই পাশে আসলে এটা এই পাশে গেলে তোমার আসবে স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, আর ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। সো তুমি মনে রাখবা জানো কি? মনে রাখবা হচ্ছে যেহেতু এ বড় বি ছোট, তাহলে ই এর মান হচ্ছে রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। আর এটা মনে রাখবা যে ছোট স্কোয়ার ইকুয়াল টু বড় স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার। দেখ ভাই এটা যদি তুমি মনে রাখো অনেক ম্যাথে তুমি ক্যালকুলেশন খুবই দ্রুত করতে পারবা। সো তুমি ই এর জন্য অবশ্যই অবশ্যই এই দুইটা ভ্যালু বা সূত্র তুমি কি মুখস্থ রাখবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এবার তাহলে আমাদের ইম্পর্টেন্ট জিনিসে যাই আমরা। এবার হেডিং দাও স্ট্যান্ডার্ড সমীকরণ থেকে আমরা কি বিভিন্ন মান নির্ণয় করব। স্ট্যান্ডার্ড সমীকরণ থেকে আমরা কি নির্ণয় করব? বিভিন্ন মান নির্ণয় করব। আচ্ছা তাহলে আমরা যে স্ট্যান্ডার্ড সমীকরণটা একটু আগে ডেভেলপ করেছি ওইখান থেকে তো ভ্যালুগুলো বের করব, রাইট? সো আমরা ধরে নিয়েছি যে একটা উপবৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে 0, কোথায়? 0-তে, রাইট? বুঝছো? আচ্ছা তাহলে আমরা এই চিত্রটা তোমরা এঁকে নাও আগে, এরপরে হচ্ছে আমরা বিভিন্ন অংশ বের করবো আর কি। সো এই চিত্র দেখে তোমাকে আগে সমীকরণ বের করতে হবে। তুমি দেখতেছো যে কেন্দ্র হচ্ছে 0,0-তে, আর বৃহদক্ষ কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তার মানে এটার সমীকরণ যেটা আসবে, এটার সমীকরণটা হচ্ছে এই দিকটাকে আমরা ডেভেলপ করলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে অবশ্যই তোমাকে বলে দিতে হবে এ ইজ গ্রেটার দেন বি। এ ইজ গ্রেটার দেন কি? বি। বুঝতে পারছো? আচ্ছা এবার ফার্স্ট অফ অল তোমাকে ই এর মানটাও বের করে রাখতে হবে, যে ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা তোমাকে বের করে রাখতে হবে। এবার হচ্ছে এখানে আমাদের বেশ কিছু বিন্দু আছে, যে বিন্দুগুলো আমাদের একটু কাজ করতে হবে। বিন্দু কি কি বিন্দু? সি, এস, এ, জেড, বি, অনেকগুলো বিন্দু, রাইট? সো আমরা প্রথমে লিখি বিন্দু। আচ্ছা বিন্দু বের করার ক্ষেত্রে আমরা প্রথমে সি বের করব, পরে এ বের করব, পরে বি বের করব, পরে এস বের করব, পরে কি বের করব? জেড বের করব। ঠিক আছে, আচ্ছা সিটা কি বলতো? সিটা হচ্ছে কেন্দ্র, রাইট? সো কেন্দ্র হচ্ছে আমাদের 0,0, কেন্দ্র হচ্ছে আমাদের কি 0,0, মানে একদম কেন্দ্রে। আচ্ছা সি থেকে এ পর্যন্ত যে দূরত্বটা, এটা আমরা কি ধরে নিয়েছিলাম একটু আগে, মনে আছে? এটা এ দূরত্ব ধরে নিয়েছিলাম না? তাহলে বলো তো এটার স্থানাঙ্ক কত হবে? এটার স্থানাঙ্ক হবে a,0, আর এখান থেকে তাহলে এটা কত হবে? অবশ্যই মাইনাসে হবে। কত হবে? মাইনাসে। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে? -a,0। তাহলে আমরা কি এ বিন্দুর স্থানাঙ্ক এটা বলতে পারি না যে +-a,0, +-a,0। বুঝতে পারছো? ক্লিয়ার? আমি চিত্রের মধ্যে মানে চিত্রটাকে হিবিজিবি করতে চাচ্ছি না, এই জন্য আমি আলাদা করে লিখতেছি। তোমরা সেম কাজই করবা না, তো চিত্রে তো অনেক কিছু লিখে ফেলে আবার সমস্যা। আচ্ছা এবার আসো, তোমার এই দূরত্বটা কি? তোমার এই দূরত্ব হচ্ছে বি দূরত্ব, রাইট? তাহলে যেহেতু ওয়াই অক্ষের উপর, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,b, আর নিচের দিকে গেলে কি হবে? 0,-b। তাহলে আমাদের বি বিন্দুর যে স্থানাঙ্কটা হবে সেটা হবে 0, +-b। ঠিক আছে, আচ্ছা
এবার বলো যে তোমার সি থেকে এস এর দূরত্ব কত ছিল বলছিলাম এই, মুখস্থ রাখতে হবে, এটা একদম ঠান্ডা মুখস্থ রাখতে হবে। সি থেকে এস এর দূরত্ব কি এই, তাহলে এটা হবে এই কমা 0, এটা হবে কি মাইনাস এই কমা 0, সো এখানে হবে প্লাস মাইনাস এই কমা 0। ক্লিয়ার? আর সি থেকে জেড এর দূরত্ব, সি থেকে জেড এর দূরত্ব হচ্ছে এ বাই ই, তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক হবে এ বাই ই কমা 0, এটা হবে মাইনাস এ বাই ই কমা 0। তা তুমি এখানে লিখবা প্লাস মাইনাস এ বাই ই কমা 0। এই হচ্ছে আমাদের বিন্দুগুলা, ঠিক আছে? সো এক্স অক্ষ বরাবর যখন বৃহদক্ষ হবে তখন তোমার দেখবা সি এ বি এগুলো চেঞ্জ হয় না, সি এ বি এগুলো কী হবে না, চেঞ্জ হবে না। কেন্দ্র 0,0-তে আসে আপাতত, এ সবসময় এক্স অক্ষ বরাবর, মনে রাখবা এ মানে আওয়ামী লীগ, ও সবসময় এক্স অক্ষ বরাবর ফিক্সড, বি মানে বিএমপি সবসময় অক্ষ বরাবর ফিক্সড, মানে ওরা কোনো দিন দল চেঞ্জ করবে না, যে এ এর জায়গায় মানে এক্স অক্ষ বরাবর, বি কোন জায়গায়, বি এর জায়গায়। কিন্তু কিছু সুবিধাবাদী লোক আছে, যেমন এস আর জেড, এস হচ্ছে সুবিধাবাদী, জেডও সুবিধাবাদী, ওরা দেখে কোনটা বৃহদক্ষ তারা সেই অক্ষ বরাবর চলে যায়। যেমন এখানে কি বৃহদক্ষটা কি এক্স অক্ষ বরাবর না, এই জন্য এস আর জেড কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর। যখন এটা ঘুরে যাবে তখন এস আর জেড কোথায় চলে যাবে, ওয়াই অক্ষ বরাবর চলে যাবে। বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, এবার আমরা বিন্দু পেয়ে গেছি, এবার আমরা কিছু রেখা নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? কিছু রেখা। আচ্ছা তাহলে রেখাগুলো কি হইতে পারে খেয়াল করে দেখো, Z1 Z2 মানে নিয়ামক যে রেখাগুলো আছে বলো তো সবগুলা রেখা এগুলো কোন অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরালের সমীকরণ কি হবে, এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু কি সামথিং। তাহলে আমরা যদি নিয়ামক রেখা যেটা Z1 Z2 এটার সমীকরণ বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল কি লেখা লাগবে, সামথিং। এক্স এর মানে এখানে কত, প্লাস মাইনাস এ বাই, তাহলে আমরা আমাদের ডিরেক্ট লেখা যাবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস কি এ বাই ই। বুঝছো? বলো তো এস বিন্দু দিয়ে যে রেখাটা যায় তাকে বলা হয় কি উপকেন্দ্রিক লম্ব রেখা, মনে আছে? এটা পরাবিত শিখে আসতে হবে কিন্তু। ক্লিয়ার? সো উপকেন্দ্র দিয়ে যেটা যাবে তার সমীকরণটা ছিল কি S1 S2, এটা কি হবে এক্স ইকুয়াল টু সামথিং, সামথিং কত, সামথিং হচ্ছে প্লাস মাইনাস এ ইন্টু ই। ক্লিয়ার? আচ্ছা সো আমাদের এ আর বি বিন্দুগামী কোনো হচ্ছে রেখা প্রয়োজন পড়ে না। আচ্ছা সো রেখা আমরা দুইটা পেয়ে গেছি, এবার হচ্ছে আমাদের দৈর্ঘ্য বাকি আছে। দৈর্ঘ্য যেন কি, দৈর্ঘ্য হচ্ছে একটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, একটা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, আবার তোমার উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করতে বলতে পারে, নিয়ামক রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলতে পারে, আবার উপকেন্দ্রিক যে লম্ব রেখা আছে না আমরা পরাবিতে শিখে আসলাম 4-এ, ওইটাও বের করতে বলতে পারে। তাহলে দৈর্ঘ্য অনেকগুলো আছে আর কি, ঠিক আছে? তো আমরা রেখা এখানে না লিখে আমরা রেখাটা এইখানে লিখি। আচ্ছা এবার আমরা কি বের করবো বলো তো, দৈর্ঘ্য বের করবো, মানে কিছু দৈর্ঘ্য আছে। আচ্ছা সো প্রথমে এ থেকে এ প্রাইম, এটা কিন্তু বৃহৎ অক্ষ, মাথায় রাখতে হবে। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, টোটাল 2a, সি থেকে এ দূরত্ব এ যেহেতু টোটাল 2a। আবার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে কত 2b, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত 2b। বলো এস থেকে এস প্রাইমের দূরত্ব কত, সি থেকে এস এর দূরত্ব এই, আবার এখানেও এই, তাহলে কত হবে 2ae। বুঝা গেছে? আবার বলো নিয়ামক রেখা থেকে নিয়ামক রেখার দূরত্ব কত হবে, নিয়ামক রেখা থেকে নিয়ামক রেখার দূরত্ব হবে 2a বাই ই, 2a বাই ই। বুঝছো? আর উপকেন্দ্রিক লম্ব রেখাটা আছে না, এটা আমি তোমাদের আপাতত প্রমাণটা দেখাচ্ছি না, জাস্ট উপকেন্দ্রিক লম্ব রেখা যেটা এখানে লিখি না, উপকেন্দ্রিক লম্ব রেখা, এই রেখাটা পরাবৃত্তের ক্ষেত্রে কি ছিল 4a ছিল না, আর এখানে তুমি একটু মুখস্থ রাখবা সেটা হচ্ছে 2b স্কোয়ার বাই এ, 2b স্কোয়ার বাই এ। জাস্ট আপাতত এটা মাথায় রাখো আর কি, 2b স্কোয়ার বাই এ, বি মানে ছোট, এ মনে রাখবা 2 ছোট স্কোয়ার বাই বড়, 2 ছোট স্কোয়ার বাই বড়, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমাদের দেখো আমরা একটা উপবৃত্তের সমীকরণ থেকে আমরা কি অনেকগুলো জিনিস কি বের করে ফেলছি, রাইট? একটু ক্লিয়ার হইছো? এবার আমি তোমাদের যেটা বললাম যে স্ট্যান্ডার্ড সমীকরণটা যদি বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ বরাবর হয় তখন এ বিন্দু আর বি বিন্দু তারা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছাড়বে না, কিন্তু সুবিধাবাদী কারা, এস আর জেড, তারা চলে যাবে কোথায়,
ওয়াই অক্ষের উপর চলে যাবে। তখন ওদের যে মানগুলো চেঞ্জ হবে সবগুলো ওয়াই অক্ষের সাপেক্ষে চেঞ্জ হবে, এক্স অক্ষের সাপেক্ষে চেঞ্জ হবে না। এটাকে তোলো সবাই, এরপর হচ্ছে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। শেষ? আচ্ছা এবার আসো। আচ্ছা এটা তো শেষ অলরেডি। আচ্ছা এবার আসো এখানে যে খেয়াল করে দেখো, এবার আমাদের এটা এক্স অক্ষ রয়ে গেছে, ওয়াই অক্ষ রয়ে গেছে, আমাদের কেন্দ্র 0,0-তে রয়ে গেছে, বাট বৃহৎ অক্ষ কোথায় চলে গেছে? এক্স ওয়াই অক্ষ বরাবর। আর ক্ষুদ্র কোথায় রয়ে গেছে এবার? এক্স অক্ষ বরাবর, রাইট? তাহলে আমরা নামগুলো আগে দিয়ে নেই। খেয়াল করো, এটা কিন্তু আমাদের কেন্দ্র। এই যে এ কিন্তু এক্স অক্ষ বরাবর পড়ে রয়েছে, এ কিন্তু হঠাৎ করে ওয়াই অক্ষ যায় নাই। আবার এটা কি? এ প্রাইম, ঠিক আছে? আচ্ছা এটা কি বলো তো? এটা হচ্ছে বি, আর এটা কি? এটা হচ্ছে বি প্রাইম, ঠিক আছে? আচ্ছা এবার এস কোথায় চলে যাবে? এস এবার ওয়াই অক্ষের উপর চলে যাবে, এটা হচ্ছে এস। এটা কি? এটা হচ্ছে এস প্রাইম, রাইট? এখানে কি থাকবে? জেড থাকবে, জেড। আর নিচে কি থাকবে? জেড প্রাইম থাকবে। তাহলে এখানে আমরা জেড একটা রেখা চলে যাবে, Z1 Z2, এখানেও থাকবে একটা রেখা Z1 Z2, তাই না? আচ্ছা খেয়াল করে দেখো, এবার এই যে সি থেকে এর দূরত্ব যেটা, এটা কিন্তু এই থাকবে, এটা চেঞ্জ হবে না। শুধু এটা আগে ছিল বৃহৎ অক্ষ, মানে তুমি মনে রাখো, ধরো এটা আওয়ামী লীগ, মানে আগে ছিল ধরো বড়, এখন দলটা হয়ে গেছে ছোট, এই মনে রাখতে পারো। আর এখানে আছে ধরো এই যে এই টোটাল দৈর্ঘ্যটা, এটা আগে ছিল কি ছোট, এখন হয়ে গেছে কি বড়। তাহলে আমাদের এই টোটাল যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু বি রয়ে গেছে, বি রয়ে গেছে, বুঝছো? জাস্ট বড় দৈর্ঘ্য হয়ে গেছে। আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে যেহেতু এখান থেকে এই টোটাল দৈর্ঘ্যটা বি, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? আগে তো ছিল এ অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর ছিল, এই জন্য এই দূরত্বটা ছিল এ, আর এস এর স্থানাঙ্ক ছিল এই। বাট এবার তো এটা ওয়াই অক্ষে চলে গেছে, তাহলে কি আর এই থাকবে না বিই হয়ে যাবে? কি হয়ে যাবে বলো তো? বিই হয়ে যাবে, বুঝতে পারছো? আর জেড থেকে কেন্দ্রের দূরত্ব ছিল আগে এ বাই ই, এখন হবে কি বলো তো? বি বাই ই। এই যে টোটাল দৈর্ঘ্যটা হবে কি এখন? বি বাই ই। তাহলে আমরা এখানে আর কমপ্লেক্স না করি, আমরা আলাদা করে লিখি। খেয়াল করো আমরা স্ট্যান্ডার্ড সমীকরণটা কি হবে? ভালো কোথায় স্ট্যান্ডার্ড সমীকরণ কি হবে? স্ট্যান্ডার্ড সমীকরণ আগেরটাই হবে, কোনো চেঞ্জ নাই। দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আগেরটাই রয়েছে, কিন্তু একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এবার বি বড়, এ ছোট, ঠিক আছে? তার একটা মজার বিষয় হচ্ছে উপবৃত্তির স্ট্যান্ডার্ড সমীকরণ চেঞ্জ হয় না, শুধুমাত্র এ বড় নাকি বি বড় সেটার উপর ডিপেন্ড করে বৃহৎ অক্ষ কোথায় হবে, ঠিক আছে? আচ্ছা এবার বলো তো ই এর মানটা তাহলে কত হবে? √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এবার ছোট হচ্ছে এ আর বড় হচ্ছে কি বি, বোঝা গেছে? এবার আমরা বিন্দুগুলো নিয়ে কাজ করি একটু। আমাদের যে বিন্দুগুলো ছিল সি এ বি এস জেড, রাইট? সি কিন্তু 0,0, সি কি হবে না? চেঞ্জ হবে না। এ হচ্ছে কি আগেরটাই থেকে যাবে, প্লাস মাইনাস a,0, এ এক্স অক্ষতে সরে নাই। মানে আমি ভাবতাম আর কি, বা তোমরা অনেকেই ভাবতেছো হয়তো বা, যে ভাই এ যেহেতু বৃহৎ অক্ষ ছিল, তাহলে এটা চেঞ্জ করার পর এ তো মানে একে তো উপরে নিলেই পারতাম, একে উপরে নিলে একটা ঝামেলা হইতো এখানে সমীকরণগুলোতে, তখন অনেকগুলো ঝামেলা হইতো। এখানে বিটাকে এই পাশে আনতে হইতো, এই পাশে আনতে হইতো, অনেক ঝামেলা। এই জন্য তুই মাথায় রাখবা এ ফিক্স থাকে, বিও ফিক্স থাকে, চেঞ্জ হয় শুধু কার কার মান? এস এর মান আর জেড এর মান চেঞ্জ হয়, বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে বিও ফিক্স থাকবে 0, প্লাস মাইনাস বি। কিন্তু এবার যেহেতু এসটা ওয়াই অক্ষের দিকে চলে গেছে, তাহলে এটা স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস বিই। আগে ছিল এই, 0, এবার হবে কত? 0, প্লাস মাইনাস বিই। আর এটা কত হবে? 0, প্লাস মাইনাস বি বাই ই। মনে থাকবে? ক্লিয়ার? এবার দৈর্ঘ্যের কথা চিন্তা করো। দৈর্ঘ্যগুলো কি হবে বলো দেখি? দৈর্ঘ্যগুলো হবে তোমার, এবার বৃহৎ অক্ষ যেটা হবে, বৃহৎ অক্ষ যেটা হবে, বৃহৎ অক্ষ হবে 2b। আর এবার ক্ষুদ্র অক্ষ যেটা হবে, এটা হবে 2a, রাইট?
এস থেকে এস প্রাইমের দূরত্ব হবে 2BE, জেড থেকে জেড প্রাইমের দূরত্ব হবে 2B/E, আর উপকেন্দ্রিক লম্ব রেখা যেটা, উপকেন্দ্রিক লম্ব রেখা হবে এবার 2A²/B, আগে ছিল 2B²/A, এবার হবে কি 2A²/B। বোঝা যাচ্ছে? ঠিক আছে। আর রেখা কি হবে বলো দেখি, বলো এবার। নিয়ামক রেখা আর উপকেন্দ্রিক লম্ব রেখা দুইটাই কি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে y ইকুয়াল টু সামথিং, বলো তো এখানে y এর মান কত, BE, তাহলে S1 S2 যে রেখাটা হবে এটা হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস BE, আর Z1 Z2 যেটা হবে এটাও এক্স অক্ষের সমান্তরাল, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস B/E। এই হচ্ছে আমাদের কি মোটামুটি আরেকটা স্ট্যান্ডার্ড সমীকরণ। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা একটা কাজ করি, একটা এক্সাম্পল নেই, এই এক্সাম্পলটা তোমরা হচ্ছে নিজেরা সলভ করো। ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, ধরো তোমাকে বলা আছে যে x² + 3² + y² = 1। এই পরাবৃত্তের তুমি বিভিন্ন অংশ বের করবা। সো তুমি হচ্ছে চিন্তা করো যে কিভাবে তুমি পরাবৃত্তের বিভিন্ন অংশ এখান থেকে বের করে নিয়ে আসবা। ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে এখানে এ বড় নাকি বি বড়। অবভিয়াসলি এ বড়, তাহলে সমীকরণটা কোন অক্ষের দিকে মানে কোন অক্ষের দিকে বৃহদক্ষ হবে, এক্স অক্ষের দিকে, রাইট? তাহলে আমরা প্রথমেই ই এর মানটাকে বের করে নিব। এই হচ্ছে √1 - ছোট স্কোয়ার বাই কি বড় স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে আসবে 9, অর্থাৎ √5/3 আসবে। √5 কত আসবে, 3। আচ্ছা, এবার তুমি বুঝতেই পারছো যে এখানে আমাদের যেই উপবৃত্তটা আসবে এটা হবে তোমার বৃহৎ অক্ষ কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাই না? আচ্ছা এবার আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা উপবৃত্তটা ড্র করে ফেলি। ঠিক আছে, সো এই উপবৃত্তের কেন্দ্র দেখিয়ে বোঝা যাচ্ছে, কেন্দ্র হচ্ছে 0,0-তে, কেন্দ্র 0,0-তে, আর এটা হচ্ছে এ বিন্দু, এটা কি বিন্দু, এ প্রাইম বিন্দু, এখানে এস, এবার এক্স অক্ষের উপর চলে আসছে, এখানে কি এস প্রাইম, এটা কি বি, এটা কি বি প্রাইম, বাইরে কি আছে জেড আছে, এদিকে কি আছে জেড প্রাইম আছে, এখানে রেখা হবে এবং এখানে কি হবে একটা রেখা হবে, রাইট? তাহলে আমরা যদি বিন্দুগুলো বের করি, প্রথমে সি হচ্ছে 0,0, এ আর বি তো চেঞ্জ হয় না, এ হবে +-a,0, এর মান তো 3, তাহলে 3,0, বি হবে 0,+-b, তাহলে 0,+-b, বি এর মান কত 2, রাইট? এস হবে কি, এস হবে +-a,e,0, এর মান হচ্ছে 3, আর ই এর মান হচ্ছে √5/3,0, রাইট? এখানে লেখা যায় ±√5,0 লেখা যায়, রাইট? জেড এর মান কত, +-a/e, রাইট? তাহলে a/e,0, তাহলে হবে এখানে কত +-9/√5,0, তাই না? দেন হচ্ছে গেল বিন্দুগুলোর হিসাব। দেন যদি দৈর্ঘ্যের হিসাব করি, দৈর্ঘ্য হচ্ছে বৃহদকের দৈর্ঘ্য 2a, 2a = হবে 6, 3 × 6, 2b যেটা হবে 2b কত হবে 2 × 2 মানে 4 হবে, এস থেকে এস প্রাইম, জেড থেকে জেড প্রাইম, এগুলো তোমরা বের করতে পারবা, রাইট? যদি আমরা উপকেন্দ্রিক লম্ব রেখা বের করতে চাই তাহলে 2b² কি এ না, তাহলে এখানে 2 × 2²/3, তার মানে 8 কত আসবে 3 আসবে। সেগুলো গেল আমাদের কি দৈর্ঘ্য। আমরা চাইলে কি সমীকরণ বের করতে পারবো না সরলরেখার, সেটা হচ্ছে যে S1 S2 যেটা এটা হবে x = সামথিং, Z1 Z2 যেটা সেটা হবে x = কত 9/√5। বোঝা গেছে? ক্লিয়ার হইছো? ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ করলাম আর কি সমীকরণ রিলেটেড। সো এবার খেয়াল করে দেখো, আমরা দুইটা স্ট্যান্ডার্ড সমীকরণ ডেভেলপ করেছি, তাই না? তাহলে দুইটা স্ট্যান্ডার্ড সমীকরণের মধ্যে কিন্তু কেন্দ্র ছিল 0,0, মানে কেন্দ্র ফিক্স ছিল, রাইট?
কিন্তু কেন্দ্র কি শিফট হয়ে কি আলফা কমা বিটা কোনো একটা বিন্দুতে চলে যেতে পারে না, অর্থাৎ 0,0 থেকে কেন্দ্রটা কি অন্য একটা বিন্দুতে যেতে পারে, তাই তো? তাহলে অন্য একটা বিন্দুতে গেলে আসলে সমীকরণগুলো কীভাবে চেঞ্জ হবে, জাস্ট তোমাদের একটা রিমাইন্ডার দিই আমি। তোমাদের পরাবৃত্তের যখন আমরা স্ট্যান্ডার্ড সমীকরণগুলো ডেভেলপ করেছিলাম তখন মনে আছে যে আমাদের যখন পরাবৃত্তের শীর্ষবিন্দুটা যখন আলফা কমা বিটা বিন্দুতে শিফট হইতো তখন সমস্ত জায়গায় আমরা কি আলফা আর বিটা অ্যাড করে ফেলতাম না, যতগুলো বিন্দু ছিল। ঠিক এখানেও সেম, তুমি সব জায়গায় কি আলফা অ্যাড করবা, সব জায়গায় কি অ্যাড করবা, বিটা অ্যাড করবা। সো আমরা একটু দেখি এটা। সো সবাই হচ্ছে এই চিত্র ডাকো, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এবার এখানে উপবৃত্তটা ছিল, এটা শিফট হয়ে কি এখানে চলে আসছে। সো চিত্রটা ড্র করো, দেন হচ্ছে আমি তোমাদের স্ট্যান্ডার্ড সমীকরণের বিভিন্ন অংশ বের করে দেখাচ্ছি আর কি। আচ্ছা খেয়াল করো, এটা কি আমাদের এক্স অক্ষ, এটা কি অক্ষ, ওয়াই অক্ষ, রাইট? এটা হচ্ছে আমাদের 0,0 বিন্দু, তাই না? এবার কেন্দ্র আগে ছিল 0,0-তে, তাহলে এবার কেন্দ্রটা কি হয়েছে জানো? কেন্দ্রটা হচ্ছে এখান থেকে আলফা পরিমাণ সামনের দিকে গিয়েছে, আর এখান থেকে ধরো বিটা পরিমাণ উপরের দিকে গিয়েছে, ঠিক আছে? বিটা পরিমাণ উপরের দিকে গেছে। তাহলে আমাদের এই যে কেন্দ্র যেটা সি, এই সিটা হয়ে গেছে কি আলফা কমা বিটা বিন্দু, আলফা কমা কি বিন্দু, বিটা বিন্দু, ঠিক আছে? এবার এইখানে গিয়ে কি সে তার পুরা জনগোষ্ঠী যারা আছে সবাইকে নিয়ে চলে গেছে। তার মানে সি যেহেতু এখান থেকে এখানে শিফট হয়েছে, বাকি সমস্ত বিন্দু কিন্তু এখান থেকে এখানে কি হয়ে গেছে, শিফট হয়ে গেছে, রাইট? এবার আসো, সি এখানে, এটা তো আমরা কি জানি এ বিন্দু, এটা কি জানি এ প্রাইম, রাইট? এখানে কি ছিল এস, এখানে কি ছিল এস প্রাইম, তাই না? এখানে কি ছিল বি, এখানে কি ছিল বি প্রাইম, তাই তো? আচ্ছা বিটা এখানে না লিখি, আচ্ছা এখানে কি ছিল বি প্রাইম, তাই না? আচ্ছা এখানে আমাদের জেড ছিল, আর এখানে কি ছিল বলো তো, জেড প্রাইম ছিল। আচ্ছা রেখা আর অঙ্কন করতেছি না। আচ্ছা এবার জাস্ট তুমি চিন্তা করে দেখো, এখানে যদি আমরা এবার এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে খেয়াল করো আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে বের করব? এখান থেকে এইটুকু দূরত্ব কিন্তু এ, রাইট? তাহলে বলো এখান থেকে এটা আলফা, এখান থেকে এখানে এ, তাহলে আলফা প্লাস এ, আর এখানে বিটা, এখানে কি উপরে বিটা, তাহলে এটা কি হবে আলফা প্লাস এ কমা কি হবে, বিটা হবে, রাইট? আবার দেখো এখান থেকে এখানে আলফা, এখান থেকে এখানে কিন্তু কি এ ই, এই যে এই দূরত্বটা কি বলতো, দূরত্ব কি এ ইন্টু ই না, মানে এস এর দূরত্বটা। তাহলে এইটার স্থানাঙ্ক কত হবে, এটা স্থানাঙ্ক হবে আলফা প্লাস এ ই কমা কত 0। তাহলে এটা কত হবে আলফা প্লাস বিটা, সরি এটা বিটা হবে আলফা প্লাস এ বাই ই কমা কত 0, তাই না? বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে ভাই এই যে এইভাবে চিত্রের মধ্যে যদি আমরা এত কমপ্লেক্স করে জিনিসগুলো মনে রাখতে চাই তাহলে কিন্তু জীবনে নেই শেষ। আমাদের এত কমপ্লেক্স করার কোনো দরকার নাই। আমরা কি করব, আমরা এরকম চিত্র দিয়ে করবোই না, আমরা কনসেপ্ট দিয়ে করে ফেলবো। কনসেপ্ট কীভাবে করব খেয়াল করো, তোমাদের সমীকরণ এবার কেন্দ্র কিন্তু 0,0-তে নাই, হয়ে গেছে আলফা কমা বিটা। তাহলে সমীকরণটা চেঞ্জ হয়ে এরকম হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে আমাদের এ ইজ গ্রেটার দেন কত বি, যেখানে ই এর মান √1 মাইনাস ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। যেখানে আমরা এবার বিন্দু বের করা শিখবো আগে। সো বিন্দুগুলা যখন বের করবা তুমি বিন্দুগুলা আগের মতোই চিন্তা করবা, শুধুমাত্র আলফা এবং বিটা দুই জায়গায় অ্যাড করে দিবা। খেয়াল করে দেখো এখানে হচ্ছে আমাদের যেটা তো কেন্দ্রবিন্দু কত আগে ছিল 0,0, এবার হয়েছে আলফা কমা কি বিটা। মনে রাখবা এই সি হচ্ছে সরকার প্রধান, ঠিক আছে? ও যেখানে যাবে সবাই কি ওইখানে কি দৌড় দিবে। তাহলে ও কি আগে ছিল 0,0-তে, সবাই ওইখানেই বসতি স্থাপন করেছে, এবার সে চলে গেছে আলফা কমা বিটা বিন্দুতে, তাহলে সবাই কি ওই সেম পরিমাণ কি হবে শিফট হবে। তাহলে আমরা যেটা করব,
আমরা চিত্রতে না গিয়ে আমরা এখানে একটা কাজ করব, আমরা হচ্ছে আগেই সবগুলাতে আলফা বিটা অ্যাড করে দিব। এই যে আলফা, এই যে বিটা, এই যে আলফা, এই যে বিটা আগে অ্যাড করে নিব। এই যে দেখো আলফা, এই যে কি বিটা, এই যে আলফা, এই যে বিটা, সবগুলো অ্যাড করে নিছি না? কারণ ও যেহেতু শিফট হয়েছে, সব শিফট হয়ে গেছে, বুঝছো? এবার সব আগের মতো। তুমি দেখো বৃহৎ কোন অক্ষ বরাবর? বৃহৎ কি এক্স অক্ষ বরাবর না? তাহলে বলো এই বিন্দুটির স্থানাঙ্ক কি ছিল? প্লাস মাইনাস a, 0 ছিল, 0 তো লেখা দরকার নাই। বি বিন্দুটির স্থানাঙ্ক কি ছিল? 0, প্লাস মাইনাস বি ছিল, মনে আছে? এটা কি ছিল? প্লাস মাইনাস a, 0। জাস্ট এখানে তুমি প্লাস মাইনাস একটা এ ই অ্যাড করে দাও, 0 অ্যাড করা দরকার নাই। এখানে কি হবে? প্লাস মাইনাস a বাই ই, 0, 0 অ্যাড করা দরকার আছে? নাই। আমাদের বিন্দু ডেভেলপ করা ডান। এবার দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, কারণ তারা তো যা নিয়ে গেছে, বৃহৎ অক্ষর 2a, ক্ষুদ্র অক্ষর 2b, s থেকে s প্রাইম 2a e, z থেকে z প্রাইম কি 2a বাই ই, এগুলো কোনোটা কি হবে না? চেঞ্জ হবে না, বুঝছো? খালি বিন্দু চেঞ্জ হয়েছে আর সমীকরণ চেঞ্জ হবে। দেখো সবগুলা রেখা কি ওই রেখা সমান্তরাল, তাহলে x ইকুয়াল টু সামথিং, এই যে x ইকুয়াল টু সামথিং, x ইকুয়াল টু সামথিং, পারবা না এগুলা? জাস্ট আমি তোমাকে বিন্দুগুলা দেখাইলাম যে কি হবে। চিত্রের মধ্যে করতে গেলে ভাই অনেক ঝামেলা। তুমি দেখো এখানে আলফা যাবা, এ পরিমাণ সামনে আগাবা, আবার এ পরিমাণ পিছনে আগাবা, অনেক ঝামেলা। সো তুমি মানে চিত্র দিয়ে চিন্তা না করে জাস্ট কনসেপ্ট দিয়ে চিন্তা করো। তুমি পরাবিতে যেভাবে শিখে আসছো ওইভাবে চিন্তা করো, ঠিক আছে? সো সেম টু সেম যদি আমাদের ওয়াই অক্ষ বরাবর যদি বৃহৎ অক্ষ হয়, তখন কি করবা বলো দেখি? হিসাব সহজ, এই পয়েন্টটা হচ্ছে আলফা, বিটা, বুঝো? এই যে মানে জাস্ট চিত্র দেখবই না, এই যে দেখো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি বি স্কোয়ার ইকুয়াল টু কত? 1। বি বড় না এ বড়? এবার বি বড়, ক্ষমতা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো বি যেহেতু বড়, তাহলে আমাদের সব কিছু বি বড় চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা প্রথমে সি, এ, বি এগুলো ফিক্স করে নিব। সি হচ্ছে আলফা, বিটা, সি কি আলফা, বিটা। আচ্ছা এস আর জেডও লিখে রাখি। তাহলে সবগুলো তাকে কি অ্যাড করবো বলো? আলফা, বিটা, আলফা, বিটা, আলফা, বিটা, আলফা, বিটাকে অ্যাড করে নিব। এবার বলো এ তো কোনোদিন চেঞ্জ হয় না, এ হয় প্লাস মাইনাস এ, 0, বি হয় 0, প্লাস মাইনাস কি বি, এগুলো ফিক্সড। এবার এস তো ভাই ওয়াই অক্ষের দিকে চলে গেছে, সুবিধাবাদী। এবার ক্ষমতা চেঞ্জ হয়েছে, ওয়াই অক্ষের দিকে চলে গেছে, তো এটা হবে কি 0, প্লাস মাইনাস বিই ছিল, মনে আছে আগের যে সেকেন্ড ইকুয়েশনটা? সেখানে জাস্ট বিই অ্যাড করে দিবা। আর এটা ছিল কি 0, প্লাস মাইনাস বি বাই ই ছিল, বি বাই ই, শেষ, বুঝছো? দৈর্ঘ্য সব আগের মতোই, রেখা পেরে যাবা, সব ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু সামথিং, বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? তাহলে আমরা উপবৃত্তির স্ট্যান্ডার্ড সমীকরণ শিখলাম 4টা। কয়টা? 4টা, মনে থাকবে? তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, দেখি কি আছে এখানে। দেখো তোমাদের এখানে অনেকগুলো ম্যাথ আছে, রাইট? সব ম্যাথ তো লাগতেছে না, আমরা এখানে 2 থেকে 3টা ম্যাথ করলেই তুমি সব পারবা আর কি, ইজিলি। গ্রুপ 3তেও সেম টাইপের ম্যাথগুলোই দেওয়া আছে, এই জন্য একবারে লিখে ফেলছি। এবার হচ্ছে আমরা 2-1টা ম্যাথ সলভ করবো আর কি, ঠিক আছে? তো সবাই এটার সমীকরণটা তোলো একটু। এই সমীকরণটাতে খেয়াল করে কি বলছে, এখানে বলছে 16x স্কোয়ার 25y ইকুয়াল টু কত? 400, রাইট? 400 যদি ভাগ করে দিই তাহলে কি হবে? x স্কোয়ার বাই 25 y স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। তাহলে এখানে হচ্ছে x স্কোয়ার বাই 5 স্কোয়ার y স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে a ইজ গ্রেটার দেন কি b। তোমাদের এরকম একটা ম্যাথ আমি একটু করাইছিলাম না, 2 আর 3 দিয়ে, মনে আছে? এটা তুমি নিজেরা প্র্যাকটিস করবা। এটা HW, জাস্ট এটা আমি আর করাচ্ছি না, আমি অন্য একটা ম্যাথে যাচ্ছি। আচ্ছা এই ম্যাথটা সবাই একটু তুলে ফেলো। এটা তোলার পর খেয়াল করে একটু, খেয়াল করে দেখো, এটা কিন্তু ভাই স্ট্যান্ডার্ড ফর্মে নাই। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে আগে নিয়ে যাওয়া, রাইট?
তাহলে যদি আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার প্রসেসটা কি, প্রসেসটা খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। এখানে এক্সের দ্বিঘাত আর এক্সের এক ঘাতকে একসাথে করবা, এক্সের দ্বিঘাত আর এক্সের এক ঘাতকে একটা ফার্স্ট ব্রেকের মধ্যে রাখবা। সেম টু সেম ওয়াই এর দ্বিঘাত এবং ওয়াই এর এক ঘাতকে একটা ফার্স্ট ব্রেকের ভিতরে রাখবা। বাকি সব ধ্রুবকগুলোকে তুমি ওই পাশে পাঠিয়ে দিবা, ঠিক আছে। এবার এক্সের যে দ্বিঘাতটা তার সহগ যদি কিছু থাকে তাহলে তাকে কমন নিয়ে ফেলবা, সহগকে 1 বানায় ফেলবা আর কি। সো এখানে হবে -4x। সেম টু সেম ওয়াই এর যে দ্বিঘাতটা তার সহগটা কমন নিয়ে ফেলবা, সো আসবে এরকম ইকুয়াল টু -1। এবার x² - 2ab প্লাস হচ্ছে তোমার b², মানে b² দরকার নিয়ে আসছি, প্লাস এখানে সূত্রে অ্যাপ্লাই করার জন্য কি দরকার, a² + 2ab প্লাস হচ্ছে b² ইকুয়াল টু 1। খুবই মনোযোগ সহকারে দেখো, এখানে 4 তুমি অ্যাড করছো, 4 কি তুমি শুধু অ্যাড করছো নাকি 4 আর 4 16 অ্যাড করছো? কত অ্যাড করছো? এই পাশে 16 অ্যাড করছো সূত্রে অ্যাপ্লাই করার জন্য, তাহলে এই পাশে কি অ্যাড করতে হবে, 16 অ্যাড করতে হবে। এই পাশে একটা 1 নিয়ে আসা সূত্রের জন্য 1 × 5 মানে 5, তাহলে এখানে কি একটা 5 অ্যাড করতে হবে। এবার খেয়াল করো, 4 × x - 2 তার হোল স্কোয়ার প্লাস 5 × y + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কত আসে, ওইখানে আসবে টোটাল 22। নাকি ভুল লিখলাম কোথাও? একটা ভুল হয়েছে না, এই যে মাইনাস হবে, সেখানে 22 হবে না, এখানে হবে 20, বুঝছো? আচ্ছা, এবার দেখো x - 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস y + 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ অলরেডি চলে গেছে, বুঝছো? এটা কনসেপ্টটা ক্লিয়ার? এবার দেখো তো এটাকে কি লেখা যায়, 5কে কি লেখা যায় বলো তো, √5 তার হোল স্কোয়ার লেখা যায়, আর 4কে কি লেখা যায়, 2² লেখা যায়, তাই না? তাহলে এখানে কে বড়, এখানে a ইজ গ্রেটার দেন কি b, মানে √5 বড় 2 কি ছোট, বুঝছো? তাহলে আমরা এখান থেকে প্রথমে কার মানটা বের করব, e এর মানটা বের করব, যে √1 - ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। আচ্ছা বড় স্কোয়ার তো 5ই না, একবার লিখে দিই, মানে 4/5 লিখে দিই, এত ঝামেলা করার কি দরকার, তুমি তো বুঝতেছই। সো এখানে যেটা আসবে, এখানে আসবে 1/√5, 1/√5, বুঝছো? এখন যেহেতু x এর নিচে বড় সংখ্যা, তাহলে সবাই এখন ক্ষমতা কার হাতে, ক্ষমতা x এর হাতে, রাইট? সো সব x অক্ষ বরাবর থাকবে। তাহলে আমাদের কেন্দ্র যেটা বলতো, কেন্দ্রটা কত হবে, কেন্দ্রটা অনেকেই ভুল করে, বুঝছো? আচ্ছা এখানে আচ্ছা কেন্দ্রটা অনেকেই ভুল করে, একটু খেয়াল করো কোথায়, এই যে এখানে কেন্দ্রটা কত হবে, তোমরা এটাকে 0 ধরে দেখবা x এর মান কত, x এর মান 2, এইটাকে 0 ধরলে y এর মান কত, -1, তাহলে কেন্দ্র হচ্ছে 2, -1, 2, কত, -1, বুঝছো? তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে, তুমি চিত্র তো আঁকার দরকার নেই, জাস্ট চিত্র তুমি বোঝার সুবিধাতে, মানে তোমার বোঝার সুবিধা যেটুকু আঁকা দরকার তুমি ওইটুকু এঁকে ফেলবা, জাস্ট এরকম একটা চিত্র এঁকে ফেলবো আর কি, বুঝতে পারছো? অত ডিপলি তোমাকে চিত্র আঁকার দরকার নেই, ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো কেন্দ্র হচ্ছে তোমার 2, -1, তুমি জানো কি এ বিন্দু আর বি বিন্দু চেঞ্জ হয় না, তাহলে আমাদের মানে আগে বলো এই 2, -1 তো আগে অ্যাড করে নিতে হবে, 2, -1 কি করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা জানি কি অ্যাড করার পর এই বিন্দুর স্থানাঙ্ক কি +-a, 0, তাহলে +-a কত, a কত √5, রাইট? আর এখানে কত 0, +-b কত 2, জানোই তো এটা। আর এস বিন্দু আর জেড বিন্দু কত বলো, এটা কি হবে +-ae, ও আগে তো অ্যাড করে নিতে হবে, 2 আর -1 কি অ্যাড করে নিতে হবে না, এখানে 2 আর -1 কি করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে, এখানে কত হবে +-ae, এ কত এ হচ্ছে √5 আর ই কত 1/√5, তাই না? বুঝছো?
আর এখানেও তোমার হচ্ছে জেড যেটা জেড হচ্ছে প্লাস মাইনাস এ বাই ই মানে √5 ডিভাইডেড বাই 1/√5। আচ্ছা এটা ক্যালকুলেশন যেটা করলে যেটা দাঁড়াবে সেটা হবে 2 ± 1, -1 আর এটা ক্যালকুলেশন করে দাঁড়াবে তোমার 2 ± 5, হচ্ছে তোমার -1। বুঝছো? তাহলে তোমার এস এর স্থানাঙ্ক দুইটা, একটা দেখো 3, -1, একটা 1, -1। এটা কত? একটা 7 কি হলো? আচ্ছা একটা হচ্ছে 7, -1, এটা কত? -3, -1। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে এটা? তাইলে আমরা হচ্ছে এই যে মানে স্ট্যান্ডার্ড সমীকরণ থেকে বিভিন্ন জিনিস বের করার প্রসেসটা কি বুঝছি? ক্লিয়ার হয়েছে তোমরা? শিওর? তাহলে আমরা এই ধরনের কি মিনিমাম 6 থেকে 7টা ম্যাথ প্রবলেম কী করবো? সলভ করব, যেন আমাদের একটা সমীকরণ দেয়া থাকলে আমরা যেন এর থেকে কি বিভিন্ন জিনিস বের করতে পারি। তাহলে আমাদের সমীকরণের কাজগুলো শেষ, সমীকরণ থেকে বিভিন্ন জিনিস বের করার কাজটা শেষ। দেন হচ্ছে আমরা দেখব কি কিভাবে বিভিন্ন জিনিস দেয়া থাকলে সমীকরণ বের করতে পারি। ঠিক আছে? ক্লিয়ার?